ডিস্ট্রাকশন করার যে ক্যাপাসিটি আর কনস্ট্রাকশন করার যে ক্যাপাসিটি দুটো অনেক সময় ডিফারেন্ট। আপনি যদি তার লাইভলিহুড চেঞ্জ না করতে পারেন, তার যে বড় হওয়ার অ্যাসপিরেশন, এটাকে যদি আপনি স্যাটিসফাই করতে না পারেন, সে বিপ্লবী হবে। যে ইয়াং অ্যাংরি জেনারেশন যদি রাস্তায় থাকে, তাহলে আমার ন্যাশনাল বিল্ডিং হবে। আমরা কিন্তু আবার একদিকে যেমন অ্যাংরি, আরেকদিকে ধৈর্য কম। এই তরুণ প্রজন্মটা যদি আপনার একটা মিড ক্যারিয়ার লিডারশিপের একটা ব্রিজ হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশ একটা দিয়ে উচিত। এনসিপি রাজনীতির সাথে কিন্তু মোর সিনিয়র পিপলের এঙ্গেজমেন্ট হয় না। আমি মনে করি এটা তাদের দিক থেকে একটা সিরিয়াসলি স্ট্র্যাটেজিক মিস্টেক। আমি সবচেয়ে খুশি হইতাম যদি প্রত্যেক রাজনৈতিক দল এগ্রি করতো যে আমাদের বাংলাদেশ 2.0-তে যাইতে হবে, তাহলে বেস্ট হয়। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসরুর। আজকের আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন মির্জা গালিব। আপনারা অনেকেই তাকে চিনেন। উনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, হাওয়ার্ড ইউনিভার্সিটিতে আছেন। উনি বাই প্রফেশন একজন সায়েন্টিস্ট এবং অ্যাকাডেমিশিয়ান, বাট ওনাকে আমরা অনেকেই একজন রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজ বিশ্লেষক হিসেবেই চিনি। সো আজকে আমরা আসলে অনেকগুলো ইস্যু নিয়েই কথা বলবো। তার মধ্যে আছে আমাদের রাজনীতির ব্যাপার তো থাকবেই, আমাদের তরুণদের যে ক্ষমতা, তরুণদের সম্ভাবনা, আমাদের নেশন বিল্ডিংয়ে আসলে কিভাবে আমাদের তরুণরা আরও বেশি রোল প্লে করতে পারে। কেমন আছো? জি ফাহিম ভাই, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, অ্যান্ড ইটস এ রিয়েল প্লেজার। ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য। আমি আসলে একটু শুরু করি, একটু ইউথদের নিয়ে আসি। হ্যাঁ, আপনি দেখেন আমাদের আসলে একটা সময়, মানে আমারও ব্যক্তিগতভাবে আমাদের ইউথদের উপরে আস্থা কিন্তু একটা পর্যায়ে কমে গেছে না। এবং আমরা আসলে গত এই জুলাইয়ে দেখলাম যে ইউথটাই কিন্তু আবার অনেক কিছু পাল্টে দিল। এটা হয়তো তারাই করেছে আর কি। এই যে ইউথদের মধ্যে যে এই একটা বিশাল সম্ভাবনা বা শক্তির জায়গাটা, আমরা নিজেরাও তো, আমরা যে জেনারেশনে, তারাও তো অনেক ক্ষেত্রেই ওদের প্রতি কনফিডেন্সটা হারিয়ে গেছিল। বাট এখন কিন্তু আমরা ওদেরকে মনে হচ্ছে যে দে শুড অ্যাকচুয়ালি লিড। এখন তাদের এই লিড করার ব্যাপারে, মানে আমি জানি আপনি জুলাই আন্দোলনের সময় বাইরে থেকে প্রচুর তাদেরকে গাইড করেছিলেন এবং ইনভলভও ছিলেন। আপনি ওদের সাথে অনেক ইন্টারেক্ট করেছিলেন, ওদের সাইকোলজি বুঝেন বা ওদের সাথে ওদের ল্যাঙ্গুয়েজটা বুঝেন। আপনার কাছে কি মনে হয় যে তাদেরকে, আমরা তো একটা পর্যায়ে পার হলাম, তাদেরকে এই জিনিসটা তারা অ্যাচিভ করলো, এই শক্তিটাকে যদি আমরা সোসাইটিতে এখন পজিটিভ জায়গায় করতে চাই, নেশন বিল্ডিংয়ে আনতে চাই, কারণ আসলে আন্দোলন করাটার ক্ষেত্রে অনেক রাশ অফ ব্লাড লাগে, একটা হাই লেভেলের প্যাশন লাগে, কিন্তু যখন আপনি নেশন বিল্ডিংয়ে যাবেন, ইউ নিড মাচ মোর একটা গুছানো অ্যাপ্রোচ, একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ। আপনি কি মনে করেন যে এই গিয়ারটা চেঞ্জ করার জন্য আমাদের ইউথরা রেডি? দ্যাটস এ ভেরি ফ্যান্টাস্টিক কোশ্চেন। মানে ধরেন যে ডিস্ট্রাকশন করার যে ক্যাপাসিটি আর কনস্ট্রাকশন করার যে ক্যাপাসিটি, দুটো অনেক সময় ডিফারেন্ট, তাই না? তো আমি যদি ইয়ুথদের দিকে তাকাই, যে কয়েকটা জিনিস আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, একটা হলো আপনি দেখবেন তারা ফিয়ারলেস, তারা খুবই সাহসী। এবং ধরেন যে রাজনৈতিক গ্রামার বা এটিকেট, যেটার মধ্যে থেকে আপনাকে কনফাইন থাকতে হবে, সেখানে কনফাইন থাকে না। যেটাকে কল আউট করা দরকার, সেটাকে কল আউট করে। তো এই যে তাদের সাহস, এটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। এবং এটা শুধু আমাদের দেশের রাজনীতি না, সারা দুনিয়ার রাজনীতিতেই, মানে রাজনীতিটা অনেকটা নষ্ট হয়ে গেছে। তো তার ফলে আপনি স্বাভাবিক পন্থায় কাজ করতে পারতেছেন না, যে কারণে ইয়ুথদের রেভলিউশনারি হইতে হচ্ছে। যদি পলিটিক্যাল ইনস্টিটিউশন কাজ করতো, তাহলে তো ধরেন একটা 20 বছরের ছেলের রাস্তায় নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তার তো কাজ এখন পড়াশোনা করা। এবং এটা যে শুধু আমাদের দেশে না, এটা ওয়েস্টও হইতেছে। আপনি দেখেন আমেরিকাতে এবার প্যালেস্টাইন ইস্যুতে যদি আপনি ইয়াং স্টুডেন্টদের তাদের ক্যাম্পাসে যে অ্যাক্টিভিজম, এটাকে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে সেই ইয়ুথ ওইখানেও এভাবে কাজ করতেছে। এখন এই ফেজটা ছাড়া আমরা আগাতে পারতেছি না, এটা আমাদের একটা খুব ক্রুড রিয়ালিটি। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা প্রশ্নটা হলো যে আমরা তো ন্যাশন বিল্ডিংয়ে যাব, সেখানে আমাদের লিডারশিপ লাগবে। তাহলে লিডারশিপটা কিভাবে তৈরি হবে? একটা লিডারশিপ তৈরি হয় পলিটিক্যাল অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে, যারা ধরেন ক্যারিয়ার পলিটিশিয়ান, সেটার মধ্যে দিয়ে একটা লিডারশিপ তৈরি হয়। কিন্তু তার বাইরে একটা বিশাল লিডারশিপ তৈরি হয় প্রফেশনাল এক্সেলেন্সের মধ্য দিয়ে।
যে আপনি স্টুডেন্ট পড়াশোনা করতেছেন, পড়াশোনা শেষ করার পর আপনি আপনার প্রফেশনে চলে গেলেন, সেখানে ১০-১৫ বছর কাজ করার পরে যখন আপনার একটা এক্সপেরিয়েন্স হইতেছে, এখন আপনি এক্সপেরিয়েন্সটা ট্রান্সলেট করবেন আপনি একটা পলিটিক্যাল নেশন বিল্ডিং এর জায়গায়। যে কারণে আপনি দেখবেন যে সারা দুনিয়াতেই যেসব জায়গায় স্টুডেন্ট পলিটিক্স নাই, সেখানে তো ক্যারিয়ার পলিটিশিয়ান এভাবে হয় না। ক্যারিয়ার পলিটিশিয়ান আপনার প্রফেশনাল লাইন থেকে আসে। তো আমাদের দেশেও তো এটা লাগবে। এখন আমরা একটা আনফরচুনেট সিচুয়েশন এ আছি যে 91 থেকে যখন আমরা গণতন্ত্র শুরু করলাম, গণতন্ত্র যদি কন্টিনিউ করতো তাই প্রফেশনাল লিডারশিপটা হইতো। একটা হলো গণতন্ত্র কন্টিনিউ করে নাই। আরেকটা খুব কিন্তু ওই জায়গাটা কি ট্র্যাডিশনাল পলিটিশিয়ানরা দিবে? স্পেসটা তো দেওয়ার কথা না। আমি 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 এখানে আসতেছি যে এটা দিবে কি দিবে না সে প্রশ্ন আসে আরেকটা জায়গায়। তো আরেকটা হইছে যে আমাদের আ প্রফেশনাল সব বডিজ গুলো ভাগ হয়ে গেছে। তাই না? সব রাজনীতি একটা নিউট্রাল জায়গায় আপনার আসে নাই। একটা ভ্যাকুয়াম তৈরি হইলো। এই ভ্যাকুয়ামটা আমাদের তরুণরা ধাক্কা দিয়ে সরায় দিল। রাজনীতিতে একটা পরিবর্তন আসলো। কিন্তু তাদের তো প্রফেশনাল এক্সপেরিয়েন্সটা নাই। তাই না? এখন আমাদেরকে যেটা করতে হবে এই জায়গাটা রিবিল্ড করতে হবে। রিবিল্ড করতে হবে ছাত্রদেরকে নিতে হবে। প্রফেশনাল লোকদের মধ্যে যারা এখনো ধরেন আপনার মোরাল, এথিক্স আছে, দেশপ্রেম আছে, বাংলাদেশকে প্রায়োরিটি দেয় এই লোকদেরকে আগায় এনে একটা জায়গা করতে হবে। এখন পলিটিক্সে এটা তো আপনাকে কেউ ফ্রি দিবে না। কিন্তু আমি মনে করি বাংলাদেশ একটা জেনারেশনাল চেঞ্জ এর মধ্যে যাইতেছে। আপনার ওল্ড পলিটিক্স টিকবে না। হয়তো একটু ব্যাক অ্যান্ড ফোর্থ আপনার রশি টানাটানি হবে, কিছু কনফ্লিক্ট এর মধ্যে দিয়ে যাবে। কিন্তু আজকে থেকে ১০ বছর পরে যদি আপনি বাংলাদেশের রাজনীতিকে এনালাইসিস করেন, তাহলে আপনি দেখবেন যে আমাদের ওল্ড যে পলিটিক্স এর ট্রেডটা নাই। কারণ হচ্ছে যে 40% ইয়াং পিপল তারা তো ভোক্তা। আপনি তো বিজনেসের লোক খুব ভালোভাবে জানবে। বাজারে যখন চাহিদা তৈরি হয়, বিজনেসের তো ওই চাহিদা স্যাটিসফাই করতে হবে। আর তো কোনো ওয়ে নাই। তাহলে এই যে ভোক্তা শ্রেণীর টেস্ট চেঞ্জ হয়ে গেছে রাজনীতিতে, এই কারণে আমি মনে করি রাজনীতি বদলা। এখন এই বদলটায় তরুণরা কিভাবে কাজ করবে দ্যাটস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পয়েন্ট। সবচাইতে ভালো হইতো এখন যে ধরেন আমরা রিফর্ম কমিশনের কথা বলতেছি না, আমাদের টার্গেটটা কি যে রিফর্মটা হওয়ার পর আমরা ডেমোক্রেসিতে ব্যাক করব। এই ব্যাকটা যদি আমরা কুইকলি করতে পারতাম এবং এই তরুণদেরকে আমরা একটা আস্থায় দিতে পারতাম, দেখো পলিটিক্স ভালোভাবে চলতেছে, এটা নিয়ে টেনশন করতে হবে না, তুই আমার পড়াশোনা করো। এটা করতে পারলে খুব ভালো হতো। তার এমপ্লয়মেন্ট যদি আমি সলভ করতে পারতাম তাহলে সবচাইতে ভালো হতো। আমি এখানে একটা খুব ইন্টারেস্টিং কমেন্ট করি যে ধরেন পলিটিক্সের সাথে আপনার ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টির সাথে ইয়াং পিপলদের একটা কনফ্লিক্ট হবে আগে পরে। পলিটিশিয়ানরা যদি খুব স্মার্ট হয়, দ্য অনলি ওয়ে টু সলভ দ্যাট আপনি এমপ্লয়মেন্ট মার্কেট বড় করে দেন। খুব কুইকলি এমপ্লয়মেন্ট মার্কেট বড় করে দেন, তারা এমপ্লয়মেন্ট মার্কেটে চলে যাক, দেখুন আপনার রাজনীতিতে এত বেশি মাথা ঘামাবে না। কিন্তু আপনি যদি তার লাইভলিহুড চেঞ্জ না করতে পারেন, তার যে বড় হওয়ার অ্যাসপিরেশন, এটাকে যদি আপনি স্যাটিসফাই করতে না পারেন, সে বিপ্লবী হবে। আপনি খুব ভালো জানেন আপনি মানে যেই বিপ্লবটা মানে অভ্যুত্থানটা শুরু তো হয়েছিল আসলে কোটা, চাকরি ওই জায়গা থেকে। এক্সাক্টলি আপনাকে এটা মনে রাখতে হবে। দেখেন ওই আমেরিকান আপনার কনস্টিটিউশনে অথবা তাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স একটা খুব চমৎকার শব্দ আছে, পারসুইট অফ হ্যাপিনেস। যে মানুষ দুনিয়াতে ভালো থাকতে চায়। এটা তার ইনহেরেন্ট চাওয়া। এই চাওয়াটা কিন্তু খারাপ না। এই চাওয়াটা যখন হচ্ছে অন্যায়কে অ্যাকোমোডেট করে, তখন হলো খারাপ। ইসলামেও যখন আমরা ওই কোরআনে খুব সুন্দর একটা দোয়া আছে যেখানে আমরা আল্লাহর কাছে দুনিয়ারও হাসানা চাই যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও ভালো দাও, আখেরাতেও ভালো দাও। দুনিয়ার ভালো চাওয়াটা কোনো ইমোরাল জিনিস না। এটা মানুষের খুব স্বাভাবিক আকাঙ্ক্ষা। আপনি যদি তাকে ওইটা স্যাটিসফাই করার বৈধ পন্থা না দেন, তখন সে আইদার অবৈধ পথে যাবে অথবা সে রেভলিউশনারি হবে। তা আমাদের এই যে বিশাল একটা ইয়াং পিপল, আমাদেরকে তাদের অ্যাকোমোডেট করতে হবে ভালো এডুকেশনে এবং ভালো এমপ্লয়মেন্টে। এটা যদি পলিটিক্স করতে ব্যর্থ হয়, তাহলে আপনি এই রেভলিউশনারি সাইকেল আরো দেখবেন। আমার কাছে খুব ক্লিয়ারলি মনে হয় যে আপনি এটা এগেইন অ্যান্ড এগেইন যতক্ষণ এটা স্যাটিসফাই না হয়। একটা খুব ইন্টারেস্টিং ডাটা হলো তরুণদের মধ্যে যে কোনো সার্ভে শো করে যে মেজরিটি অফ দ্য পিপল এই দেশে থাকতে চায় না। হুম। তো এটা তো নো কনফিডেন্স টু এভরিথিং। আপনি যেভাবে রাজনীতি করেন, যেভাবে সমাজ চালাইছেন, যেভাবে আপনার জব মার্কেট তৈরি করছেন, তার সবকিছুর প্রতি নো কনফিডেন্স। আগের চাইতে পার্থক্য কোথায়? পার্থক্য হলো আগে তো সে দুনিয়াকে চিনত না, জানত না। অল দ্য আদার অপরচুনিটিস তার কাছে ছিল না। এখন তো তার কাছে অপরচুনিটিস আছে, যে কারণে সে নো কনফিডেন্স দেখাচ্ছে। তো আমরা এই নো কনফিডেন্সটা কিভাবে স্যাটিসফাই করব? দ্যাটস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চন। মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চন। আমি আপনার সাথে 100% এগ্রি করি যে ইয়াং অ্যাংরি জেনারেশন যদি রাস্তায় থাকে তাহলে আমার ন্যাশন বিল্ডিং হবে না। কিন্তু আপনি তাকে কিভাবে পাঠাবেন রাস্তা থেকে? তাকে তো আপনাকে মিনিমাম অ্যাসুরেন্স দিতে হইব যে তুমি যেই কারণে রাস্তায় আসছো, এটা আমি অনেস্টলি সলভ করব। আমাদের পলিটিক্যাল লিডারশিপটা এখানে ব্যর্থ। দেখেন এখনো সংস্কার নিয়ে তারা কনভিন্স করতে পারতেছে না এদেরকে। ব্যর্থ এবং আমি কিন্তু খুব বেশি আশাবাদীও না যে তারা এই জিনিসটা রিয়েলাইজ করে এবং তারা একটা সলিউশনের দিকে যাবে। তো সেই জায়গায় ২ টা অপশন হতে পারে। একটা হচ্ছে ওরাই নিজেরা রিফর্ম হোক, ওরাই অ্যাসপিরেশনটা বুঝলো, ওরাই আমাদের পজিটিভ পলিটিক্সে আসলো। আরেকটা হচ্ছে না ওদের থেকে আমরা এক্সপেক্ট করি না এবং অলরেডি ২ টা ইউথ লেড রাজনৈতিক দল তৈরি হয়েছে, এনসিপি হয়েছে, আপ বাংলাদেশ হয়েছে। কিন্তু ওদের ক্ষেত্রে আবার একটা ইস্যু আসছে যে ইলেক্টোরাল তারা যখন
মানে অনেকে এমন, আমি নিজেও মাঝে মাঝে কোশ্চেন তাদেরকে করতাম যে তোমরা তো আসলে প্রেশার গ্রুপ হিসাবে থাকাটাই বেটার ছিল, সো দ্যাট ওদেরকে দিয়েই কাজটা করাও, প্রেশার দিয়ে। তারা কিন্তু সেটা তো আছেই, বাট তারা কিন্তু এখন রাজনৈতিক ক্ষমতার জায়গা থেকেই তারা চাচ্ছে যে ইলেকশন হবে, ইলেকশনে তারা ভোট করে তারপরে এই চেঞ্জটা করবে। বাট আমরা জানি ফর এভরি প্র্যাকটিক্যাল রিজন ইট ইজ গোয়িং টু টেক লট অফ টাইম। হয়তো তারা নিজেরাও মানে অত মুখে বললেও জানে যে হয়তো এইবারে ইলেকশনে তারা ম্যাক্সিমাম 10টা 15টা 20টা আসন পাবে। তো সেটা দিয়ে তো আসলে রাজনীতিকে চেঞ্জ করাটা ডিফিকাল্ট। এখন তারা যেই পথটাতে গেছে ইলেকটোরাল পলিটিক্যাল পথে, দ্যাট উড টেক লঙ্গার টাইম। সেইটাকে আপনি মনে করেন যে ইজ এ রাইট অ্যাপ্রোচ, অর দে শুড হ্যাভ টেকেন এ মাচ মোর প্রেশার গ্রুপ অ্যাপ্রোচ, যাতে এক্সিস্টিং পার্টিগুলোকেই তারা প্রেশার দিয়ে এই কাজটা করে। ভেরি গুড পয়েন্ট। আমি এখানে এই যে দে যখন আপনি বলতেছেন দেম, আমি এটাকে কোনো একক সত্তা হিসাবে ভাবি না, এবং কোনো একটা পলিটিক্যাল গ্রুপ অথবা এন্টিটির পক্ষে এই টোটাল ইয়াং পিপলকে রিডিউস করে নিয়ে আসা সম্ভব না। তো এই কারণে আমার পজিশন হলো, আমি মনে করি যে অল দ্য এভিনিউজ তারা হচ্ছে আপনার এক্সপ্লোর করবে। এই এভিনিউগুলোর মধ্যে তাদের ওন পলিটিক্যাল পার্টি থাকবে তরুণদের, নন পলিটিক্যাল প্রেশার গ্রুপ থাকবে, এক্সিস্টিং পার্টির মধ্যেও তরুণদের ভয়েস উঠবে। ধরেন বিএনপির মধ্যে ইয়াং পিপলের আপনি দেখবেন ডিফারেন্ট অ্যাসপিরেশন তৈরি হবে, জামাতের মধ্যে তৈরি হবে, এনসিপি একটা পার্টি হিসেবে দাঁড়াবে, আপ বাংলাদেশের মতো প্রেশার গ্রুপ দাঁড়াবে, এদের বাইরে জুলাইয়ে যারা কাজ করছে এরকম ছোটখাটো আরো অনেক গ্রুপ। এটাকে আমি একটা জেনারেশনাল অ্যাসপিরেশন হিসেবে। এবং আপনার কাছে মনে হয় যে যত বেশি আলাদা থাকা যায় সমস্যা নেই, সবাইকে যে এক প্ল্যাটফর্মে আসতে হবে? না, আমি মনে করি সবার এক প্ল্যাটফর্মে আসার কোনো প্রয়োজন নাই। একটা গণতান্ত্রিক হেলদি এনভায়রনমেন্টের মধ্যে প্রত্যেক জায়গা থেকে ইয়ন্তের ফোকাসটা তৈরি হবে, তাদের ভয়েসটা আসবে। যেই জায়গাটা মিসিং সেটা হলো যে যারা জুলাইয়ে দাঁড়াইছে তাদের বয়সের রেঞ্জ যদি আপনি দেখেন, এটা হয়তো 15 থেকে 30, 35, 25 বছর হচ্ছে আপনার সবচেয়ে মেজরিটি। এখন এটা তো তার কেরিয়ার শুরু করার বয়স। এখানে তো তার এক্সপেরিয়েন্স নাই। এখানে তো তার লিডারশিপটা ওইভাবে বিল্ড আপ হয় নাই। এই গ্যাপটা আমরা পূরণ করতে পারতেছি না। যদি ধরেন এখন একটা ওয়ান্ডারফুল জিনিস হইতো যে আমরা যদি 35 থেকে 50-55 বয়সের একটা লিডারশিপটাকে এটার সাথে ব্রিজ করতে পারতাম। আমি কোনো পার্টির কথা বলতেছি না, কালেকটিভলি। এবং তারপর যদি আমরা ন্যাশনকে সামনে রেখে একটা ন্যাশন বিল্ডিং চিন্তা করতে পারতাম, তাহলে এটা বেস্ট। সব দিক দিয়ে অসাধারণ। তো এখন ওই সিভিল সোসাইটিটা কিন্তু মিসিং, অথবা ওই লিডারশিপটা, আপনার মিড ক্যারিয়ার লিডারশিপটা মিসিং। তো কোনো কারণে এই তরুণ প্রজন্মের সাথে যদি আপনার একটা মিড ক্যারিয়ার লিডারশিপের একটা ব্রিজ হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের রিয়েল চেঞ্জ। না, অ্যাবসলিউটলি। কিন্তু তারপরে তারা করছে। এখন হোয়াট ডু ইউ থিংক দ্যাট আমরা যারা একটু মিড জেনারেশনে বা একটু ওল্ডার জেনারেশনে যাচ্ছি, কিছু এক্সপার্টিস হয়তো আছে, হাউ ক্যান উই গাইড দেম? কারণ তারা কিন্তু আসলে যেটা বললেন যে অ্যাংরি ইয়াং, এখনো অ্যাংরি ইয়াং মেনি আছে। তো তাদেরকে আসলে সে ফর এক্সাম্পল মেইন চ্যালেঞ্জ এখন রাস্তায় ট্রাফিক জ্যাম, অর্থনীতিতে আনএমপ্লয়মেন্ট, হ্যাঁ, বিজনেস ইনভেস্টমেন্টের ব্যাপারে ওরা কিন্তু এই ব্যাপারগুলো আসলে, বা আমার টেকনোলজি নিয়ে কথা বলছি, ওই প্র্যাকটিক্যাল প্রফেশনাল এক্সপার্টিসটা কিন্তু তাদের থাকার থাকার কথাও না। তো সেগুলি যাদের আছে তারা এই যে ব্রিজিংটা আপনি যেমন বললেন যে ব্রিজটা হচ্ছে না, বাট এটার জন্য আসলে কি করা যেতে পারে? মানে এবং আরেকটা ব্যাপার হচ্ছে তারাও কি আসলে মানে এইটা নেওয়ার ব্যাপারে আগ্রহী আছে কিনা? কারণ একটা হয় না যে ওভার কনফিডেন্স, আমি তো জানি কিভাবে ঢাকার ট্রাফিক সামলাতে হবে। এটা ক্লিয়ারলি আছে। ধরেন আমি যদি স্পেসিফিকলি যাই, আপনি যদি এনসিপির রাজনীতি দেখেন, এনসিপির রাজনীতির সাথে কিন্তু মোর সিনিয়র পিপলের এঙ্গেজমেন্ট হয় নাই। লিডারশিপের সাথে এঙ্গেজমেন্টটা হওয়া উচিত ছিল। আমি মনে করি এটা তাদের দিক থেকে একটা সিরিয়াসলি স্ট্র্যাটেজিক মিস্টেক। এটা না হলে তারা পার্টি হিসেবে দাঁড়াবে না। আবার এট দ্য সেম টাইম আপনি যদি এখন ধরেন বিএনপি বা জামাত ইসলামের রাজনীতি ধরেন, তাহলে তাদের রাজনীতির সাথেও এই ইয়াং এবং মিড লেভেলের লোকদেরকে আপনার আরো এঙ্গেজমেন্টের একটা প্রয়োজন আছে। তো এখন আমি যদি ধরেন আপনি যে কোশ্চেনটা করছেন যে আমি যদি স্বাভাবিকভাবে টোটাল নেশনের মধ্যে দেখি যে এই জেনারেশন ধরেন 35 থেকে 55, তাদের এখন কি চিন্তা করা উচিত? আমার মতে তাদের এঙ্গেজমেন্ট বাড়ানো দরকার সবার সাথে। বিএনপির সাথে এঙ্গেজমেন্ট বাড়ানো দরকার, জামাতের সাথে এঙ্গেজমেন্ট বাড়ানো দরকার, এনসিপির সাথে এঙ্গেজমেন্ট বাড়ানো দরকার, একটা সিভিল সোসাইটি বিল্ড আপ করা দরকার। আমাদের প্রিভিয়াস সিভিল সোসাইটি খুব পার্টিজান ছিল, সেই কারণে দেখেন এটা হারায় গেছে। এখন আপনি বোধহয় যে 25 বছরের যে কোনো ইয়াং পিপলকে যদি জিজ্ঞেস করেন, দেখবেন যে সে আমাদের প্রিভিয়াস সিভিল সোসাইটির কাউকে রেসপেক্ট করে। এভরিবডি লস্ট দেয়ার রেসপেক্ট। তো এখানে আমাদেরকে কাজ করতে হবে। তো আমার বোধ হয় যে আমরা যদি এটাকে একটা মোমেন্ট ধরি যে ন্যাশন রিবিল্ড করার একটা মোমেন্ট তৈরি হয়েছে, যেমন ধরেন ইয়াং ছেলেপান এখন বাংলাদেশ 2.0 বলতেছে, তাই না? নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতেছে। এটাকে আমি কম্প্রেহেন্সিভলি দেখতে চাই। আমি সবচেয়ে খুশি হইতাম যদি প্রত্যেক রাজনৈতিক দল এগ্রি করতো যে আমাদের বাংলাদেশ 2.0 তে যাইতে হবে, তাহলে বেস্ট হয়।
না অ্যাবসলিউটলি, কিন্তু সমস্যা হয় কি ইয়াংরা কিন্তু আবার একদিকে যেমন অ্যাংরি, আরেকদিকে ধৈর্য কম। তারা এক্সপেকটেশনও যেরকম আমরা অগাস্ট সেপ্টেম্বরে যে লেভেল এক্সপেকটেশন দেখেছিলাম, খুব তাড়াতাড়ি কিন্তু তারা দেখছে যে না এত বড় এক্সপেকটেশন, এত আমরা আশা করেছিলাম কিছু, মানে অনেকেই ফেল করছে। হয়তো এই সরকার থেকেও তাদের বিশাল এক্সপেকটেশন ছিল, দে আর ফেইল। রাজনৈতিক দলগুলো থেকে ছিল, ইভেন যদি বলি ইয়াং এনসিপিতে থেকেও তারা ছিল। তো এই যে তারপরে কিন্তু একটা সাম কাইন্ড অফ একটা রেজিগনেশন চলে আসছে, না হবে না কিছু আর কি। এটা কিন্তু ইয়াংদের মধ্যে একটা আমি ন্যাচারাল টেন্ডেন্সি আছে যে তাড়াতাড়ি সারপ্রাইজ না, আমি মনে করি এইভাবেই হবে। যেটা হয় কি আপনার ওই যে লার্নিং অ্যান্ড ইগনোরেন্স একটা কার্ভ আছে, যে কেউ যখন প্রথম লার্ন করা শুরু করে তখন খুব কনফিডেন্স হুট করে বেড়ে যায়, তারপর ফল করে, ফল করার পর আবার স্লোলি ডেভেলপ হয়। এই পরের ফেজটা হলো রিয়েল ডেভেলপমেন্ট। তাই মনে করি এটা এইভাবেই হবে। আপনি প্রথমে হলো বিশাল এক্সপেকটেশন করবেন, তারপর এটা ফেল করবে, কিন্তু এটা হারায় যাবে না, তারপর এটা স্লোলি একটু 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 করে তা আমি এই জায়গায় মোটেও হোপলেস না। আমি মনে করি এইটুকু এক্সপেক্টেড ছিল। একটা ট্রানজিশনাল পিরিয়ডে আপনি এভরিথিং ম্যাথমেটিক্স মিলবে, 2+2 4 হবে না, এটাই বাস্তব। দিস ইজ দ্য রিয়েলিটি। দিস দ্য রিয়ালিটি। আমি মনে করি যে এই রিয়ালিটিটাই ঠিক আছে। এটা ধরেন আমরা যেটা ওই যেই হোপটা আমরা মনে করতেছি হয় নাই, এই হোপটা কিছুটা আনরিয়ালিস্টিক, কিছুটা থিওরিটিক্যাল। যেমন ধরেন আপনি 4 বা 5 তারিখে যেভাবে এন্টায়ার জেনারেশন একটা এজেন্ডায় দাঁড়াইছে, এটা তো 17 বছরের দুঃশাসনের কারণে হয়েছে। এখন আপনি আরেকটা জায়গায় ওই একই ঐক্যমত তৈরি করবেন, এটা এত সহজ কাজ না। এবং এটা যে হইতেছে না, এটার মধ্যে সারপ্রাইজিং কিছু নাই। আপনি যে কোনো নেশনের হিস্ট্রি দেখেন, আপনি ফ্রেঞ্চ রেভলিউশনের পরেও তো আপনার সেখানে অনেক কনফ্লিক্টের মধ্য দিয়ে গেছে, তাই না? তো এটা হবে। দেখেন আপনি ইউরোপ, খুব ইন্টারেস্টিংলি এখন তো ইউরোপীয় ইউনিয়ন করে তারা খুবই কনসলিডেটেড জায়গায় আছে। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা নিজেরা যুদ্ধ করছে না? তার আগে তাদের বিশাল হিস্ট্রি আছে না যুদ্ধে? তো মানুষের সভ্যতা এভাবেই আগায়। তো আমার মনে হয় যে এই কনফ্লিক্টগুলোর মধ্যে দিয়ে যাবে, 1টা 2টা নির্বাচন যাবে, তারপর আপনি দেখবেন যে একটা গ্র্যাজুয়াল চেঞ্জের দিকে যাচ্ছে। কিন্তু আমাদের যেটা করতে হবে যে কিছু মূলনীতি সামনে রাখতে হবে এবং এগুলোর ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে। আমাদের কথা বলতে হবে বারবার। বলতে আপনি একটা জায়গায় গিয়ে দাঁড়াবেন।